নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আমরা হামদ করি, মন থেকে হামদ করি। ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য মন থেকে দুরূদ পড়ি, ঠিক আছে। আমরা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে বেসিক্যালি একটা গল্প বলবো, সো গল্পটা নিজের সাথে কানেক্ট করা লাগবে, ঠিক আছে। আমরা সিরা নিয়ে আলোচনা করতে করতে আমরা লাস্ট আলোচনা ছিল হচ্ছে রিবিল্ডিং, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, রিবিল্ডিং দ্য কাবা পর্যন্ত আলোচনা করছিলাম। সো আজকে এটা একটু ডিফারেন্ট গল্প। সো নিজের সাথে যদি আমরা কানেক্ট না করি আসলে ধরাটা বা বোঝাটা খুব ডিফিকাল্ট হবে। ওকে, সো গল্পটার সাথে একটু নিজেকে কানেক্ট করি। নিজেকে কল্পনা করেন যে আপনার বয়স 7 বা 8। মেহেদি ভাই 7 বছর 8 বছর বয়সে আপনি কোথায় ছিলেন? চন্দ্রকোনা। কী করতেছিলেন ওখানে? কোন ক্লাস? 2তে মানে মেমোরি মনে আছে ওই বয়সটার, মানে 2-1টা গ্লিমস মনে আছে, বলতে হবে না এমনি মনে আছে কিনা ওটা বলেন। খুব বেশি কিছু মনে নেই। সোহেল কোথায় ছিল 7-8 বছর বয়সে? লামাতে। কি করতেছিল ওখানে? কোন ক্লাসে তখন? 2-3। মানে মেমোরি আছে হালকা পাতলা ওই সময় খেলতেছে এরকম মেমোরি আছে? মনে পড়তেছে না। 7-8 বছর বয়সে কোথায় ছিলেন আপনি? কি করতেছেন তখন? মেমোরি আছে ওই সময়? গুড মেমোরি, ব্যাড মেমোরি কিছু মনে নেই? একদম কিছু মনে নেই, বলতে হবে না, জাস্ট এমনি মনে আছে কিনা এটা জিজ্ঞেস করতেছি। কিছু কিছু মনে আছে এটাই জানতে চাই। স্যার কোথায় ছিল? স্কুলে পড়েন, ওই সময় মেমোরি আছে? খেলাধুলার মেমোরি, স্কুলের মেমোরি আছে? ক্লিয়ার না, বাট হালকা পাতলা 1-2টা হয়তো মেমোরি আছে। এটা বলতেছি ভাই কারণ আছে, ওই সময়টা একটু চিন্তা করেন, নিজের ওই বয়সটা একটু চিন্তা করেন যে ওই সময়টাতে আপনি কী করতেছিলেন। এই বয়সে একটা ছেলেকে জোর করে নিয়ে একটা দাস মার্কেটে বিক্রি করে দিছে। আপনি নিজেকে ওই জায়গায় চিন্তা করতে হবে, নাহলে পুরো গল্পের ফ্লোটাতে আপনি কানেক্ট করতে পারবেন না, ঠিক আছে। তো দাস মার্কেটে বিক্রি করে দিছে। দাস ব্যাপারটা একটু বুঝাই, দাস ব্যাপারটা আমরা কম বেশি জানি, তাও একটু বলি, নাহলে কানেক্ট করতে ডিফিকাল্ট হয়। আমরা সবাই কিন্তু এখানে এমপ্লয়ি, আমরা কিন্তু দাস না। এটা দ্যাট মিন, ইট মিনস আমি একটা সার্টেন টাইমের জন্য এখানে সার্টেন কিছু কাজ করার জন্য একটা চুক্তিবদ্ধ, এবং এখানে আমার একটা অনার আছে, আমাকে একটা সার্টেন অনার দিয়ে ট্রিট করবে, আবার দিন শেষে বিনিময় হিসেবে আমি কিছু কী পাবো? স্যালারি পাবো, রাইট। আচ্ছা, দাসের ব্যাপারটা কিন্তু এরকম না। দাস হচ্ছে লিটারেলি আমার হাতের এই ফোনটার মতো, এটা একটা আমার প্রপার্টি, আমি এটা কিনে ফেলছি। আমি এটা দিয়ে টেবিল টেনিস খেলবো, নাকি মোবাইলে কথা বলবো, নাকি রেকর্ড, ইট ইস কমপ্লিটলি আপ টু মি, নাকি এটা আলমারিতে তুলে রেখে দিব, এখানে ওর কোনো সে নাই। তো দাস ব্যাপারটা কিন্তু এরকম, দাসের কোনো কি নাই, সেই নাই। মাস্টার বা মনি তাকে যা বলবে, যেভাবে ট্রিট করবে, তার আসলে বিচার চাওয়ারও কোনো জায়গা নাই। তো দাসদের অবস্থা ছিল এরকম। এবং চিন্তা করেন যে 7-8 বছরের একটা বাচ্চাকে, তার বাবা মায়ের 2টা গোত্র ছিল, ওই গোত্রের মধ্যে একটা ক্ল্যাশ ছিল, ওই ক্ল্যাশের কারণে কি করছে? বাজারে নিয়ে বিক্রি করে দিছে। একটা লম্বা গল্প, আমি শর্টকাটে বলতেছি শুধু আমাদের জন্য দরকারি পার্টটা নেওয়ার জন্য। তো বিক্রি করে দেওয়ার পর একজন তাকে কিনে নেয়। চিন্তা করেন 8 বছর বয়সে একটা বাচ্চাকে কিনে নিছে। কিনে নেওয়ার পর সে একটা মহিলার মালিকানায় চলে যায়। কার মালিকানায় চলে যায়? এটা ট্র্যাকটা রাখতে হবে। কার মালিকানায় চলে যায়? একটা মহিলার মালিকানায় চলে যায়। মহিলার মালিকানায় যাওয়ার পর সার্টেন পিরিয়ড পরে, সার্টেন টাইম পরে মহিলাটার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর মহিলাটা কি করে? এটা তো তার প্রপার্টি, তার দাস। সে করে কি, তার এই দাসটাকে তার হাজব্যান্ডকে গিফট করে। তাহলে ক্রনোলজি ফলো করা যাচ্ছে। একটা 8 বছরের বাচ্চা, তাকে মার্কেটে বিক্রি করে দিছে, সে এখন দাস। দাস হিসেবে সে কার মালিকানায় চলে গেছে? একটা মহিলার মালিকানায় চলে গেছে। মহিলাটা এর বছরখানেক পর বা কিছুদিন পর মহিলাটার বিয়ে যখন হয়, বিয়ের পরে সে দাসটাকে কি করে? গিফট করে। দাসটা তো প্রপার্টির মতো, দাসটাই গিফট করে দেয় কাকে? তার হাজব্যান্ডকে। এখন দাসটা কার মালিকানায়? হাজব্যান্ডের মালিকানায়। গ্রেট। এর প্রায় অনেক বছর পরের কথা, দাসটা বড় হয়ে গেছে। বড় হইলেও কিন্তু সে দাস। তো তার বয়স তখন প্রায় 25 বছর বয়সে কি আছে এখানে? আপনার বয়স কত? 27। এই তো আনুমানিক এরকম, আপনার যেহেতু ছোটো। সো 25 বছর মানে হচ্ছে অনার্স পাস করে ফেলছে, অনার্স মাস্টার্স এরকম, তাই না? এই বয়সে যখন সে আসছে, তখন একদিন তাকে ডাকানো হয়েছে। এখানে একটু ব্যাকগ্রাউন্ডে যাই, কে ডাকছে? তার বাবা এতদিন ধরে তাকে আসলে এত বছর ধরে খুঁজতেছে, খুঁজতে এটা তো মানে ফেসবুক ইনস্টা নাই, নিজে গিয়ে খুঁজতেছে। তো তার বাবা চাচা মিলে ফাইনালি তাকে খুঁজে পাইছে। খুঁজে পাওয়ার পর তার মালিককে বলে যে আপনি তো অনেক দয়ালু মানুষ, আপনি তো অনেক নোবেল মানুষ,
আমার ছেলেটাকে আসলে অন্যায়ভাবে কেড়ে নিয়ে বাজারে বিক্রি করা দেওয়া হয়েছিল। সো আমি জানতে পারছি যে আপনার আন্ডারে আপনার মালিকানায় সে আছে। আমি আমার ছেলেকে কি চাই, আপনি যদি দয়া করেন আমি আমার ছেলেকে নিতে চাই, আমি কিনে নিব, সমস্যা নেই। কারণ আপনি তো মোবাইলটা কেনার জন্য পে করছেন, একটা গাড়ি কেনার জন্য পে করছেন, আমি তো গিয়ে আপনাকে বলতে পারি না যে গাড়িটা আমার, আপনি আমাকে দিয়ে দেন। সো সে কি বলছে, আমি পেমেন্ট দিয়েই নিব, কিন্তু আপনি যদি বিক্রি না করেন আমি তো পাচ্ছি না। সো আপনি আমাকে একটু দয়া করেন যাতে আমি তাকে পাই, আই এম রেডি টু পে। এখন একটু বলি, ওই সময় একটা দাসের দাম কিন্তু আসলে একটা গাড়ির দামের মতো। হ্যাঁ, কম দামের যে দাস তাদেরও দাম একটা মানে সিম্পল একটা গাড়ির দামের সমান ছিল, আর খুব মানে বেশি দাম হইলে তো ওইটা বেশি দাম আছেই। সো চিন্তা করে দেখেন, আপনি অনেক কষ্ট করে একটা গাড়ি আপনার কাছে আছে, সেই গাড়িটা একজন এসে চাচ্ছে, তো দিবেন না, হ্যাঁ না? স্বাভাবিক, গাড়ি উইল ইট মেক সেন্স। তো একইভাবে যাকে রিকোয়েস্ট করছে, যে মালিককে রিকোয়েস্ট করছে, সে খুব দয়ালু মানুষ, সে বলতেছে আমি ঠিক আছে, আমি ওকে ডাকি, ছেলেটাকে ডাকি। কারণ এখানে আরেকটা বিষয় বুঝার আছে, এই ছেলেটা আসলেই এদের ছেলে কিনা, এটাও কিন্তু বুঝার বিষয় আছে, তাই না? ছেলেটাকে ডাকি, ছেলেটাকে সে আবার খুব আদর করে, মালিক হলেও দাস হলেও তাদের মানে সম্পর্ক দাস মালিকের, কিন্তু সে ছেলেটাকে খুব স্নেহ করে। তো সে ছেলেটাকে ডাকলো, ডাকার পর ছেলেটা চিনছে, তার বাবাকে এবং চাচাকে চিনতে পারছে। তো এটা একটা বিষয় কিন্তু, কারণ আপনি যদি না চিনেন তাহলে তো আমি কাকে দিয়ে দিব, ওখানে তো আইডি কার্ডের ব্যাপার নাই, আপনার আইডি কার্ড দেখলাম, ভোটার আইডি কার্ড দেখলাম, সব ঠিকঠাক আছে, এটা তো দেখার কোনো সুযোগ নাই। তো ছেলেটা রিকগনাইজ করছে, এবং রিকগনাইজ করার পরে ছেলেটার মালিক, দাসটার মালিক তাকে বলতেছে, দেখো তোমার বাবা চাচা আসছে, তারা তো তোমাকে এত বছর ধরে মিস করছে এবং ফাইনালি তোমাকে খুঁজে পাইছে, উইচ ইজ এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, বাট তারা তোমাকে নিয়ে যেতে চাচ্ছে। এখন দ্য থিং ইজ, তুমি ইজ আপ টু ইউ কমপ্লিটলি, তুমি চাইলে যেতে পারো, আই এম টোটালি ফাইন উইথ দ্যাট, বাট এট দ্য সেম টাইম তুমি যদি থাকতে চাও আমি আবার তোমাকে জোর করে বের করে দিব না, বিকজ আই অলসো লাভ ইউ। মানে এটা বলে নাই, আই অলসো লাভ ইউ এটা বলে, কিন্তু উনি দুইটা অপশনই দিচ্ছে। তার মানে কি, আমি তোমাকে জোর করে বেরও করে দিচ্ছি না, আবার জোর করে ধরেও রাখতেছি না, মানে তোমার কমপ্লিট স্বাধীনতা আছে যে তুমি কি থাকবা না চলে যাবো, এটার আমাকে বুঝতে পারছি। বাই দ্য ওয়ে, উনি কিন্তু তাকে বিক্রি করতেছে না, তাকে কিন্তু দিয়েই দিচ্ছে। তার জেনারসিটিটা দেখেন, মালিকের জেনারসিটিটা চিন্তা করেন, যে একটা গাড়ি, সেই গাড়িটা সে লিটারেলি দিয়ে দিচ্ছে। ও গাড়িটাকে বলতেছে কি, তুমি চাইলে যাও, কোনো সমস্যা নেই, আর যদি তুমি থাকতে চাও তাও থাকতে পারো, কোনো সমস্যা নেই। এখন এই ছেলের জায়গায় আপনি নিজেকে কল্পনা করতে বলছি, তাই না? আপনি প্রায় 15 বছর একজনের আন্ডারে বা 10 বছর একজনের আন্ডারে আপনি দাস হিসেবে আছেন। দাসের জীবন খুব কঠিন জীবন, খুব কঠিন জীবন। এবং আপনি আপনার বাবা চাচাকে ফিরে পাইছেন, মানে কি আপনি এটা, মানে তারা তো পাওয়ার হোল্ড করে, সম্মান হোল্ড করে, ফ্যামিলিতে আপনি আবার ব্যাক যাবেন, কোনটা চুজ করবেন? ভাই কোনটা চুজ করবেন বলুন না? ডেফিনেটলি স্বাধীন লাইফ চুজ করবে। তো এই ছেলেও ডেফিনেটলি স্বাধীন লাইফ চুজ করবে, তার বয়স 25, সে স্বাধীন লাইফ চায়। সে বললো যে আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না, আমি কখনোই আপনাকে ছেড়ে যাবো না, আমি দাস হিসেবেই থাকবো। এখন তার বাবা চাচার মাথায় লিটারেলি কি আকাশ ভেঙে পড়ছে, তুই ফল না কি পাগল, মানে কি তুই কি, মানে তুই আমার, আমি তোর বাপ, তুই আমার সাথে যাবি না, তুই এখানে দাস হয়ে থাকবি, তোর কি মাথা সমস্যা হয়ে গেছে কিনা? নাও থিঙ্ক অ্যাবাউট দ্য ওনার অ্যান্ড দ্য স্লেভ, মানে স্লেভটা কি পরিমাণ আদর যত্ন মায়া মমতা পাইলে সে তার বাপ চাচার বাসায় না গিয়ে সে কি পরিমাণ গ্র্যাটিটিউড ফিল করতেছে যে সে তার মালিকের কাছে রয়ে যাবে, তার মালিক তাকে কি পরিমাণ আদর যত্ন করছে। থিঙ্ক অ্যাবাউট ইট। এবং মালিক যিনি, মালিক তো বাবা চাচার চেহারার দিকে তাকায় বুঝতেছে ওদের মন খারাপ হয়ে গেছে। তো মালিক কি করছে, মালিকের তো খুব দয়ালু মানুষ, উনি কি করছে, ওর মানে বাবা এবং চাচার মনটাকে একটু ইজি করার জন্য উনি বলছে, আপনারা টেনশন করিয়েন না, আজকে থেকে ও আমার ছেলে। এমনি কিন্তু দাস, বাট উনি ওই দিন কি ঘোষণা দিছে, আজকে থেকে ও আমার ছেলে। তার মানে কি, আপনারা যে টেনশন করতেছেন সে দাস হিসেবে আছে, আমি তাকে পালক পুত্র হিসেবে নিলাম। এবং ওই সময়ে আপনারা জানেন যে কিসের গল্প বলতেছি, মক্কাতে ওই সময় পালক পুত্র এরকম ঘোষণা দিয়ে যখন দিত, এবং উনি বলতেছে যে সে আমার উত্তরাধিকার হবে, আমি তার উত্তরাধিকার হবো। হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস পালক পুত্র হলেও আমি যদি মারা যাই আমার কি পাবে, সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাবে। ওই সময় এই সিস্টেমটা ছিল, যদি পাবলিকলি ঘোষণা দিত পাইতো। তাহলে বাবা চাচা কি দেখলো, দেখলো যে আচ্ছা আমাদের ছেলেটার কি নাই, দাস হিসেবে নাই, সে এখন একটা স্বাধীন মানুষ হিসেবে একজন সম্ভ্রান্ত ফ্যামিলিতে একটা উদার মনের মানুষের সন্তান। একটু হইলেও তো অন্তরটা সহজ হয়েছে, তাই না? মানে যদিও পুরোপুরি তো সহজ হবে না, আমার ফুল আমার কাছে যাচ্ছে না, এটাতে একটা কষ্ট আছে, বাট এট দ্য সেম টাইম সে স্বাধীন, সে যখন ইচ্ছা আমাকে ভিজিট করতে পারবে, আমার কাছে যখন ইচ্ছা আসতে পারবে। আবার যার কাছে আছে সেই মহান একটা মানুষ, এবং তার সন্তান হিসেবে সেইখানে ট্রিটেড হবে, সে পুরো সোসাইটিতে একটা কারণ
যিনি মালিক উনি সোসাইটিতে অনেক সম্মানিত একটা পজিশনে আছেন। আমরা জানি ওটি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাই দ্য ওয়ে উনি তখনও কিন্তু রাসূলুল্লাহ হন নাই, উনি তখনও রাসূলুল্লাহ হন নাই, এটা কিন্তু নবুয়তের আগের ঘটনা। উনি জাস্ট একটা সাধারণ মানুষ, ওইখানের একটা সাধারণ মানুষ, সাধারণ ফ্যামিলি না, সম্ভ্রান্ত ফ্যামিলির একটা সন্তান। সো এনিওয়েজ, লং স্টোরি শর্ট, আমাদের এখান থেকে নেয়ার কি আছে। আমি এখান থেকে আরেকটা জিনিস একটু বলে শেষ করি, মানে গল্পটা শেষ করব। উনি যখন ওনার সন্তানের নাম তখন দেন উনি জাইদ বিন মুহাম্মদ। কি নাম দেন? জাইদ বিন মুহাম্মদ, মানে মুহাম্মদের ছেলে জাইদ। যদিও জাইদের বাবার নাম ছিল হারিসা। পরবর্তীতে কোরআন যখন নাজিল হয়, কোরআন নাজিল হওয়ার একটা সার্টেন পিরিয়ড পর একটা ঘটনাকে কেন্দ্র করে জাইদ বিন হারিসাকে নিয়ে আল্লাহ রিভিল করেন সম্ভবত সূরা আহজাবে, যে তোমরা পালক পুত্রকে তার অরিজিনাল নামে ডাকতে হবে, তার অরিজিনাল বাবার নামে পরিচয় দিতে হবে। অর্থাৎ পালক পুত্রই, ওটা কি না, অরিজিনাল সন্তানের মতো না। ক্লিয়ার? সো এবং উনি হচ্ছেন একমাত্র সাহাবি, জাইদ বিন হারিসা হচ্ছে একমাত্র সাহাবি যার নাম কোরআনে আসছে। কোরআনে শুধু একটা সাহাবির নাম আসছে, সেটা কে? জাইদ বিন হারিসা। তার মানে এটা কোনো যে সে সাহাবি না, খুব টপ লেভেলের সাহাবিদের মধ্যে একজন। আপনারা দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান, সবার আগে যেই কয়েকটা মানুষ 3-4 জন মানুষ ইসলাম অ্যাকসেপ্ট করে, তার মধ্যে জাইদ বিন হারিসা একজন। ওনার নাম কিন্তু অনেকে জানে না। হ্যাঁ, জাইদ বিন হারিসাকে অনেকে ওই লেভেলই চিনে না। তাহলে এটা ওনার একটা স্টেটাস। পরবর্তীতে আরও অনেকগুলো স্টেটাস আসবে ওনার সামনে, ওটা আমরা আলোচনা করবো। বাট আমরা এখন মূল পয়েন্টে চলে যাই। আমাদের তো আসলে এই হালাকার মূল উদ্দেশ্য বা লক্ষ্য কিন্তু কি না, গল্প করা না। এটার উদ্দেশ্য কি ছিল মনে আছে জাকারিয়া ভাই? লেসনগুলো নিয়ে নিজেকে ঠিক করা, নিজেকে ওইভাবে গড়া। তো এখান থেকে আমি 4-5টা লেসন বলার ট্রাই করবো। লেসন নাম্বার 1 কানেক্ট করিয়েন, সেটা হচ্ছে লেসন নাম্বার 1 হচ্ছে, দেখেন আপনার মালিক, আপনার মানে বস না, বসের চাইতে উঁচু কিছু। মালিক হচ্ছে যে আপনাকে ওন করে। আপনি ঘুমাইলেও আপনি তার, আপনি জেগে থাকলেও আপনি তার, আপনি খাইতে বসছেন তাও আপনি দাস, তারই দাস। এরকম একটা মানুষ, মানে এটা সবচাইতে উঁচু লেভেলের পজিশন যদি হয়, দাসের পজিশন হচ্ছে পৃথিবীতে সবচাইতে নিচু লেভেল, এমপ্লয়ির চাইতেও নিচু, চাকরের চাইতেও নিচু। তাহলে এত নিচু লেভেলের একটা যে ক্যারেক্টার, যে জাইদ বিন হারিসা, যাকে আল্লাহ প্লেস করছেন, তিনি কেমন গ্রেটফুল ফিল করতেছিলেন, গ্র্যাটিটিউড ফিল করতেছিলেন, লয়ালটি ফিল করতেছিলেন, যে বেটার অপরচুনিটি পাইছে, তাই না? বেটার অপরচুনিটি, বেটার জব, বেটার জায়গায় যাওয়ার অপশন পাওয়া সত্ত্বেও তার গ্র্যাটিটিউডের কারণে তিনি কিন্তু যান নাই। থিঙ্ক অ্যাবাউট ইট। আমাদের সোসাইটিতে কি আমরা এরকম দেখি কি না, যে গ্র্যাটিটিউডের জন্য, লয়ালটির জন্য, আই এম নট টকিং অ্যাবাউট জব, আমি সব ক্ষেত্রেই বলতেছি যে আমার গ্র্যাটিটিউড এত হাই যে আমি এর চাইতে বেটার অপরচুনিটি পাইলেও আমি আগের গ্র্যাটিটিউড ভুলবো না, আমি আগে যা পাইছি তা ভুলবো না, এবং আমি সেটা ধরে রাখবো। কষ্ট হইলেও আমি বুঝতে পারছি এটা কিন্তু কষ্ট হচ্ছে। দাসের জীবন বেছে নিছে লিটারেলি, মানে স্বাধীন সন্তানের জীবনের চাইতে সে কোনটা চুজ করছে? দাসের জীবন চুজ করছে। কেন? সে আদরটাকে, স্নেহটাকে সে কি করছে? মূল্যায়ন করছে, অ্যাকনলেজ করছে। সার্টিফিকেট দিয়ে না, একদম নিজের লাইফ দিয়ে। টাফ কিন্তু, বলে ফেলতেছি আমি, 2 লাইনে বলে ফেলছি, শেষ 2 মিনিটও লাগে নাই বলতে। কিন্তু নিজের লাইফে এটা অ্যাপ্লাই করা ডিফিকাল্ট না, ইজি? অনেক ডিফিকাল্ট। এটা কিন্তু ক্যারেক্টার ওয়াইজ খুব হাই লেভেলের একটা ক্যারেক্টার। জাইদ বিন হারিসা থেকে আমরা যেন এই ক্যারেক্টারটা যেন আমরা নিই, যেখানেই যাই না কেন, যে আমার যখনই যে উপকার করুক না কেন, আমি যেন সেই অনুযায়ী তাকে কি গ্র্যাটিটিউডটা শো করি, তাকে যেন আমরা ওই সম্মানটা দিই। এটা গেলো জাইদ বিন হারিসার লেভেলে যদি আমরা থাকি। তখন আমরা যদি আবার এমন লেভেলে থাকি যে আমার আন্ডারে একটা এমপ্লয়ি আছে, আমাদের তো দাস প্রথা নাই, আমাদের সর্বোচ্চ কী হতে পারে, আমার আন্ডারে মানুষজন সাবঅর্ডিনেট হইতে পারে, এমপ্লয়ি হইতে পারে, তখন আমরা কি করব? তখন এমন যত্ন করব, এত কেয়ার করব, যাতে সে আমার চাইতে বেটার অপরচুনিটি পাইলেও, আমার চাইতে বেটার বস পাইলেও সে যেন না যায়, সে যেন আমাকে চুজ করে। কিন্তু আমার গোল আসলে ওইটা না। আমার গোল আসলে কি? তাকে সর্বোচ্চ টেক কেয়ার করে। দেখেন রাসূল ইসলামের গোল এটা ছিল না যে সে তার বাবাকে, চাচাকে পাইলে যাতে চলে না যায়, এই জন্য টেক কেয়ার করতেছি, ব্যাপারটা কিন্তু এটা ছিল না। জেনুইন লাভ অ্যান্ড কেয়ার ছিল, জেনুইন লাভ অ্যান্ড কেয়ার। এবং জেনুইন লাভ অ্যান্ড কেয়ার থেকে উনি বলছে কি, তুমি চাইলে যেতে পারো, তুমি চাইলে থাকতে পারো, আমি টোটালি ওকে উইথ বোথ অফ দেম, কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি যেভাবে ভালো থাকবে আমি ওকে উইথ দ্যাট। তো এই জেনুইন লাভ অ্যান্ড কেয়ারটা যেন আমরা আমাদের ফ্যামিলিতে হইতে পারে, আপনার সাবঅর্ডিনেট, আপনার সন্তান থাকতে পারে, ছোটো ভাই বোন থাকতে পারে, আপনার জব অফিসে আপনার আন্ডারে স্টাফ থাকতে, অনেকজন থাকতে পারে, ওই কেয়ারটাকে আপনি আসলে দেন কিনা, আমি আসলে দিই কিনা। দিস ইজ এ কোয়েশ্চেন ফর অল অফ আস। আমি 2টা পার্ট বললাম না, একটা হচ্ছে আমি সাধারণ মানুষ হিসেবে আমার গ্র্যাটিটিউড অ্যান্ড লয়ালটি, এটা প্র্যাকটিস করা, ওটা বিল্ড করা, এই লেভেলে বিল্ড করা, যাতে আমরা জাইদ বিন হারিসার মতো হইতে পারে বা তার চাইতে বেটার হইতে পারে ইনশাআল্লাহ। আবার আমার আন্ডারে যারা থাকবে তাদের ব্যাপারে কি করা, সর্বোচ্চ লাভ অ্যান্ড কেয়ার নেয়া, যেটা নেয় না কিন্তু মানুষ তার স্বার্থ যখন আসে তখন কিন্তু কি করে, ছুঁড়ে ফেলে।
লাগবে না, ওকে, আমি তো টাকা দিলে আসতেছে। আমরা যেন এরকম না হয়, আমরা যেন এরকম না হয় ইনশাআল্লাহ। কারণ আমরা কিন্তু ডিসবিলিভাররা আমাদের কি না, আইডিওলজিক্যালি আমরা কিন্তু ডিসবিলিভারদের মতন। আমরা কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার। তো ফলোয়ার মুখে বললে তো হবে না, কাজে তো ফলোয়ার হইতে হবে। তো কাজে ফলোয়ার হওয়া যে ডিফিকাল্ট, এটা তো বোঝা যাচ্ছে। আপনি দাবি করতে পারেন, আমিও দাবি করতে পারি, কিন্তু সোজা না, অনেক টাফ, অনেক টাফ। আল্লাহ আমাদেরকে এই ক্যারেক্টারগুলো অ্যাচিভ করার মেন্টালিটি দান করুন, চেষ্টা দান করুন, এফোর্ট দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।